নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আরও একবার স্বাগত। শিশুদের জন্য তৈরি কিছু গল্প যা বড়দেরও মনে সমানভাবে দাগ কাটে। গ্রিম ভাইদের রূপকথা এক চিরায়ত কিশোর সাহিত্যের এক উল্লেখযোগ্য নাম। সেই রূপকথার ঝুলি থেকেই সকলের জন্য আমার রূপকথার গল্পের পরিবেশনা। শিশুদের জন্য তৈরি মুখে মুখে প্রচারিত কাহিনী হোক বা মুদ্রিত রূপকথার বই হোক, তাদের উপরে একটি অমোঘ বিধান কাজ করে। আজকের গল্প সোনালী হাঁস। ছোট্ট গল্প, কিন্তু কোথাও না গল্পের মধ্যে কিছু শিক্ষাও খুঁজে পাওয়া যায়। চলুন দেখি, শুরু করা যাক। এক গৃহস্থের 3 ছেলে। সবচেয়ে ছোট ছেলেটিকে সবাই ডামলিং বলে ডাকত। সে পরিবারের সবারই ঘৃণা আর উপহাসের পাত্র ছিল। বাড়ির সবাই সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করত। কেউ কখনো তার সঙ্গে ভালোভাবে কথাই বলতো না। একবার সবচেয়ে বড় ছেলেটি ঠিক করলো জঙ্গলে গিয়ে উনুন জ্বালার কাঠ কেটে আনবে। ওর মা তো খুব ব্যস্ত হয়ে অনেকখানি সুস্বাদু মাংসের কেক আর ভালো 1 বোতল মদ ছেলের সঙ্গে দিলেন। ভাবলেন, আহা, খাটাখাটনি হবে বাছার, একটু ভালো খাওয়া দাওয়া না করলে চলে। যাই হোক, জঙ্গলে বড় ছেলের সঙ্গে ছোটখাটো এক বুড়োর দেখা হয়ে গেল। বুড়ো ওকে সুপ্রভাত জানিয়ে বলল, ওহে, আমার খুব খিদে আর তেষ্টা পেয়েছে, তোমার খাবার আর মদ থেকে আমাকে একটু ভাগ দেবে? বড় ছেলে নিজেকে খুব চালাক ভাবত। সে বুড়োকে মিথ্যে করে বলল, বলো কি তুমি, এইটুকু খাবারে আবার তুমি ভাগ বসালে আমি কি খাবো? না, ভাগ টাক দিতে পারবো না। বুড়োর কাছ থেকে তাড়াতাড়ি সরে পড়ে বড় ছেলে একটা গাছ কাটতে শুরু করে দিল। কিন্তু বুড়ো যে ওর ওপর হাড়ে হাড়ে চটে গিয়েছিল, তার ফল মিলল হাতে নাতেই। গাছে কুড়ুলের কয়েকটা কোপ দেওয়ার পরে কুড়ুলটা এসে শটান কোপ বসালো ওর পায়ে। বড় ছেলে বাপরে মারে বলে চেঁচাতে চেঁচাতে তক্ষুনি বাড়ির পথ ধরল। বাড়ি ফিরে এসে কাটা জায়গায় ব্যান্ডেজ বাঁধতে বসে গেল। এরপর মেজ ছেলে ঠিক করলো সেও যাবে জঙ্গলে কাঠ কাটতে। তার সঙ্গেও মা দিলেন মাংসের কেক আর 1 বোতল ভালো মদ। মেজ ছেলের সঙ্গেও জঙ্গলে সেই বুড়োর দেখা হয়ে গেল। বুড়ো তার কাছেও কিছু খেতে চাইল। এই মেজ ছেলেটি আবার নিজেকে দাদার চেয়েও বেশি চালাক ভাবত। সে তো বুড়োকে খুব কথা কথা কাটায় জবাব দিল, সরে পড়ো তো বাপু, খাবারের ভাগটাগ হবে না, তোমাকে ভাগ দিলেই আমার খাবার কমে যাবে, ওসব হবে না। বুড়োকে মুখ ঝামটা দিয়ে মেজ ছেলে তো জঙ্গলে ঢুকে কাঠ কাটা শুরু করলো। কিন্তু বুড়োর হাত এড়িয়েও যাবে কোথায়? কুড়ুলের দ্বিতীয় কোপটাই এসে পড়লো ওর পায়ে। আর রক্তাক্ত পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে তাকেও ফিরে যেতে হলো বাড়ি। এবার ছোট ছেলে ডামলিং বলল, বাবা, আমিও কাঠ কাটতে জঙ্গলে যেতে চাই। ওর বাবা কিন্তু প্রথমটা একেবারেই রাজি হলেন না। বললেন, আরে দূর, তুই গিয়ে আবার কি করবি? তোর অমন দুটো চালাক চতুর দাদাই কাঠ কাটতে গিয়ে পা কেটে খোঁড়া হয়ে ফিরে এলো, তুই তো একেবারে কিছুই জানিস না, কোথাও যেতে হবে না, বাড়ি বসে থাক। ডামলিং নাছর বান্দা, সে কাঠ কাটতে যাবেই। শেষ পর্যন্ত ওর বাবা তিতি বিরক্ত হয়ে বললেন, ঠিক আছে, যা ইচ্ছা কর, যেমন বোকা তেমন ফল ভোগ কর। ওর বেলায় কিন্তু মা আর কোনো ভালো খাবার টাবার দিলেন না। ওর ভাগ্যে জুটল খান কয়েক শুকনো রুটি আর 1 বোতল টক বিয়ার। ওর সঙ্গেও জঙ্গলে দেখা হয়ে গেল সেই বুড়োর। যথারীতি বুড়ো তার কাছেও খবর চাইল। বলল, আমাকে তোমার খাবার আর পানীয়ের একটু ভাগ দেবে? আমার খুব খিদে আর তেষ্টা পেয়েছে। ডামলিং উত্তর দিল, দেখুন বুড়ো কর্তা, আমার কাছে তো মাংস টাংস কিছু নেই, আছে খান কয়েক শুকনো রুটি আর টক বিয়ার। এ খাবার যদি আপনার মুখে রোচে তাহলে আসুন, এখানে কোথাও বসে দুজনে মিলে ভাগ করে খাই। এরপর দুজনে মিলে একটা গাছের তলায় গিয়ে বসলো। কিন্তু ডামলিং যখন রুটি বার করলো, দেখা গেল রুটির বদলে সেখানে আছে অতি চমৎকার সুস্বাদু মাংসের কেক, টক বিয়ারও হয়ে গিয়েছে অতি ভালো জাতের মদ। এরপর দুজনে মিলে খুব জমিয়ে খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া শেষ হলে বুড়োটি বলল, দেখো বাছা, বড় ভালো ছেলে তুমি, তোমার মনে খুব দয়া মায়া আছে, আমার সঙ্গে সব কিছু তুমি ভাগ করে খেতে চেয়েছো, আমি তোমার ভালো করতে চাই। তারপরে এই বুড়ো খানিক দূর হাত দেখিয়ে বলল, ওইখানে একটা বুড়ো গাছ আছে দেখতে পাচ্ছ, ওটা কেটে ফেলো, দেখবি ওর গোড়ায় একটা ভালো জিনিস রাখা আছে তোমার জন্য। এবার আমি চলি।
বুড়ো তো চলে গেল। তারপর ডাংলিং গাছটা কেটে ফেলতেই দেখলো গাছটার শিকড়ের তলায় একটা হাঁস বসে আছে। হাঁসটার পালকগুলো খাঁটি সোনার। হাঁসটা বগলে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো ডামলিং। বেশ দেরি হয়ে গিয়েছে বলে ও একটা সরাইখানায় গিয়ে উঠল। ঠিক করলো রাতটা সেখানেই কাটাবে। সরাইখানার মালিকের ছিল 3টি মেয়ে। হাঁসটা দেখে তো তাদের খুব ভালো লাগলো। সেটাকে তারা ভালো করে খুঁটিয়ে দেখতে চাইলো, আর প্রত্যেকেই ভাবলো হাঁসটার গা থেকে একটা পালক ছিঁড়ে নেবে। ডামলিং যেই একটু পিছন ফিরেছে, বড় মেয়েটি এসে হাঁস ধরেছে। তারপরেই অবাক কাণ্ড, দেখা গেল মেয়েটি একেবারে আঠার মতো হাঁসটার পালকের সাথে আটকে গেছে। হাজার টানাটানিতেও সে আর নিজেকে ছাড়াতে পারছে না। ইতিমধ্যে মেজ বোনটিও এসেছে পালকের লোভে, কিন্তু সেও দিদিকে ছোঁয়া মাত্র আটকে গেল। এরপর এলো ছোট বোন, তারও সোনার পালক চাই। দুই দিদি ওকে বারবার নিষেধ করলো, এই ছুটকি খবরদার এদিকে আসবি না, দূরে থাক। ছোট বোন কিন্তু ওদের কথা কানেই নিল না। ও ভাবলো, দেখেছো দিদি দুটো কেমন হিংসুটে, নিজেরা সোনার পালক নিতে এসেছে, এদিকে আমাকে মানা করছে। সে কারোর কথা না শুনে এগিয়ে গিয়ে দিদিদের গায়ে হাত দিল। সঙ্গে সঙ্গেই গেল আটকে। সারা রাতই হাঁসটার সঙ্গে আটকে রইল তারা। সকালে উঠে ডাংলিং তো বগলের তলায় হাঁসকে নিয়ে সোজা হাঁটা লাগালো। হাঁসটার সঙ্গে যে 3টে জলজ্যান্ত মেয়ে আটকে আছে সেদিকে যেন ওর হুঁশই নেই। ও যে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো, মেয়ে 3টেকেও বাধ্য হয়ে সেই রাস্তা দিয়ে হাঁটতে হলো। ডামলিং মাঝে মাঝে এমন জোরে হাঁটছিল তাদের প্রায় দৌড়তেই হচ্ছিল। নাকালের এক শেষ হয়ে যাচ্ছিল তারা। একটা মাঠ দিয়ে যখন ওরা যাচ্ছে, তখন গির্জার পাদ্রী মশাইয়ের সঙ্গে ওদের দেখা হয়ে গেল। তিনি তো এই দৃশ্য দেখে রেগেই অস্থির। ধমকে বললেন, এই যে মেয়েরা, তোমাদের কি লজ্জা ঘেন্না নাই? 3টে মেয়ে এইভাবে মাঠের উপর দিয়ে একটা ছেলের পিছন পিছন দৌড়াচ্ছ, শিগগির বাড়ি যাও সব। এই কথা বলে সবচাইতে ছোট মেয়েটার হাত ধরে টানলেন তিনি। বলা বাহুল্য, পাদ্রী মশাইও সঙ্গে সঙ্গে আটকে গিয়ে এদের সঙ্গেই চলতে লাগলেন। কিছুক্ষণ পর পাদ্রী মশাইয়ের কাজের লোকটি এসে হাজির। সে তার মনিবকে 3টি মেয়ের পিছন দৌড়তে দৌড়তে দেখে হতভম্ব। আরে কর্তা মশাই, এত তাড়াতাড়ি চলেছেন কোথায়? আর যে গির্জায় জরুরি অনুষ্ঠান আছে। বলতে বলতে দৌড়ে গিয়ে সে তার মনিবের জোব্বা ধরে টানল। যথারীতি এই দলে আর একজন লোক বেড়ে গেল। এরপর ওদের সঙ্গে দেখা হলো 2জন শ্রমিকের। কাজ শেষ তারা বাড়ি ফিরছিল। পাদ্রী মশাইয়ের অনুরোধে তারা দৌড়ে এলো তাকে ছাড়াতে। ছাড়াতে এসে অবশ্যই নিজেরাই আটকা পড়ে গেল। মোট 7জন লোক যখন পর পর আটকে থেকে ডামলিং আর তার হাঁসের পিছনে ছুটছিল। ডামলিনের অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই, নিজের মনেই হন হন করে হেঁটে যাচ্ছিল। শেষ পর্যন্ত একটা শহরে এসে পৌঁছলো ওরা। এই শহরে যিনি রাজা, তার একটি মেয়ে। মেয়েটি সবসময় গভীর চিন্তায় ডুবে থাকতো এবং তাকে কখনো কেউ হাসতে দেখেনি। অনেকে তাকে হাসাতে চেষ্টা করেও সফল হয়নি। রাজামশাই মেয়ের এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। তিনি ঘোষণা করলেন যে তার মেয়েকে হাসাতে পারবে তার সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেবেন। এই ঘোষণার কথা শুনে ডামলিং হাঁস এবং হাঁসের সঙ্গে আটকে থাকা 7জনের পুরো দলটি নিয়ে রাজকুমারীর সামনে হাজির হলো। সে এক মজার দৃশ্য। ডামলিং যেমনভাবে যেদিকে চলছে, ওই 7জনও সেইভাবে সেদিকে চলছে। 7জন একসঙ্গে গায়ে গায়ে সেঁটে আছে, প্রায় একে অন্যের পা মারিয়ে দৌড়াচ্ছে। এই দৃশ্য দেখে রাজকুমারী আর নিজেকে সামলাতে পারল না, খুব জোরে হেসে উঠল। তার হাসি যেন আর থামতেই চায় না। এরপর যা ঘটার তাই হলো। প্রতিশ্রুতি মতো ডামলিংয়ের সঙ্গে রাজকুমারীর বিয়ে হয়ে গেল, আর ডামলিংই হলো রাজ সিংহাসনের উত্তরাধিকারী। বহুদিন বেশ সুখেই রাজত্ব করেছিল ডামলিং। আর সেই সোনালি হাঁসের সঙ্গে আটকে থাকা 7জনের কি হলো তা অবশ্য জানা যায়নি, তবে তারা ছাড়া পেয়েছিল নিশ্চয়ই। শেষ হলো আজকের গল্প। ভারী মজার এবং সুন্দর গল্প। আশা করি সকলের ভালো লেগেছে। জানাবেন কিন্তু কেমন লাগলো। আজ আসি, ধন্যবাদ।